পাচ্ছে না বা ফ্রেমে ড্রপ নাই, খাদ্য যারা নাই বিথায় ও এরকম এসে কাউকে লাগেছে। তা আপনারা যে কোন জায়গা থেকে আসছেন? উল্লাপাড়া থানা লাহিড়ী মোহনপুর থেকে আসছেন। উল্লাপাড়া থানায় আমার জানা মতে ওখানে প্রচুর পরিমাণে সরিষার চাষ হয়। সেখানে মাঠে আমাদের এলাকাতে প্রায় 250 থেকে 300 এরকম চাষি আছে। 250 থেকে 300 জন এই খামারি চাষি আছে, তারা ইয়া চাষ করে, মানে মৌ চাষ করে। তো ওই সময় তো আমাদের বিশেষ করে সেপ্টেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালীন সময় পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের ফুল থাকে। তো সেখান থেকে হয়তো মৌমাছি মধু সংগ্রহ করতে পারে। প্রথম আমরা আমাদের সিরাজগঞ্জেতে প্রচুর পরিমাণে সরিষা জন্মে, সরিষাতে থাকে। তারপরে যখন এখানে শেষ হয়ে যায় তখন বগুড়াতে আমাদের দ্বিতীয় মাঠ করতে হয়, সেকেন্ড মাঠটা করতে হয়, কারণ বগুড়াতে একটু নাবি সরিষা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সরিষা ওখানে আমরা সরিষার মাঠ শেষ করে আমরা যাই হলো নাটোরে, কেউ যায় হচ্ছে আপনার দিনাজপুর, ওই ওখানে লিচুতে কুমিল্লা এখানে আমরা ধনিয়ার মাঠ করি, ধনিয়ার মাঠ। আচ্ছা, ধনিয়া এবং কালোজিরা। আচ্ছা, ওটা মাঠ শেষ করে আমরা যাই নাটোরে। আচ্ছা, ওটা হলো লিচু, মাদ্রাজি লিচু। আচ্ছা, হ্যাঁ, ওখানে লিচু শেষ করে তারপরে যে আমরা দিনাজপুর, আচ্ছা, বোম্বাই, আচ্ছা, বোম্বাই শেষ করে তারপরে যে আমরা এখন পাবনাতে অবস্থান করতেছি, সাথিয়া থানা, হ্যাঁ হ্যাঁ, আপনার মনমোহনপুর গ্রামে, আচ্ছা, নিজামী সাহেবের গ্রামে আমরা আচ্ছা এখানে মাঠ করতেছি। এখানে আছে হলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছে হলো গোমরি গাছ, তিলের গাছ, তিল আর আছে হলো রাঁধুনি। আচ্ছা, আচ্ছা, তরকারি বিভিন্ন আবাদ মিলে আছে। এখান থেকে আমাদের রানী যে খাদ্য পোলেন্ডা পাচ্ছে, এই কারণে এখানে এখন বর্তমান অবস্থান করতেছে। মোটামুটি এখন রানীকে বাঁচায় রাখার জন্য যে পোলেন, সেই পোলেনটা রানী যদি পোলেন না পায় তাহলে ডিম দেয় না, রানী ডিম দেবে না। আচ্ছা, ডিম দেওয়া অফ করে দেবে। আচ্ছা, আর একটা বক্সে যখন রানী ডিম দেওয়া অফ করে দেবে তখন অটোমেটিকলি ওই বক্সটা দুর্বল হয়ে যাবে। আচ্ছা, মাছি মারা যাবে আর নতুন মাছি উৎপাদন হবে না। আচ্ছা, এই কারণে রানীর খাদ্যের জন্য পোলেন যেখানে আছে সেখানে। এরপর আমাদের যাতে কানাকস্তুরী, ধুমসি, মানে বিভিন্ন নতুন কোথাও ধান ফুলতেছে সেখানে দিতে হবে। ওখানে মানে মৌমাছি পোলেন পাবে, শ্রমিক মাছি পোলেন। এইগুলো নিয়ে আনানো করেন কিভাবে? সম্পূর্ণ পিকআপ গাড়িতে নিয়ে চলতে হয়। তার মানে আপনার শীতের সময় আপনার মধু পান, বাকি সময়টা তো মধু পাবে না? না, আমরা মধু পাইলে আপনার 4 মাস আমরা মধু সংগ্রহ করি। 4 মাস। আর অনেক আপনার আরো 2 মাস সুন্দরবনে মধু হয়। তাহলে এখানে আর কতদিন থাকবেন? এখানে আর মানে 2-3 দিন 4 দিন থাকি। 2-3 দিন পর তারপরে কোথায় যাবেন তাহলে? কানাকস্তুরী মাঠ, যে জায়গায় কানাকস্তুরী, বগুড়াতে। আপনারা যে 250 জন যে মৌচাষী আছেন, সবাইকে এরকম সারা দেশে বিভিন্ন জায়গায় এটা ঘুরে বেড়াতে হয় আপনাদেরকে। কিন্তু এই সাথে এই মৌমাছি প্লাস হলো যে বাক্স নিয়ে ঘোরাফেরা চলাফেরাতে সমস্যা হয় না? সমস্যা তো হয়, অনেক লোক অনেক জায়গায় মনে করেন যে খাত কলা বসতে দেয় না, নিষেধ করে যে ফুল খাওয়া লাগে। আচ্ছা, বগুড়ার আপনার ওই সাইডে ওই সমস্যা করে, তাহলে আপনারা মৌমাছি নিয়ে আসছেন ফুল খাওয়া লাগে। মৌমাছি বসালে কি ফসলের ক্ষতি হয় নাকি? আমাদের কুমিল্লা আপনার এক চাষের মৌমাছি পুরা দিচ্ছে এলাকার লোকজন, 10-12টা বাক্স পুরা দিচ্ছে। পরে টিউনো স্যার যা আমাকে আপনার হলো যে ঝামেলা গ্রামদের সাথে কথা বলে তারপরে ঝামেলা। আসলে মূলত মৌমাছি তো পরাগায়নের কাজ করে। হ্যাঁ, কারণ পৃথিবীতে যদি মৌমাছি না থাকে, একটা পৃথিবীতে খাদ্য সংকট আসতে বেশি দিন লাগবে না, 9 মাস। আচ্ছা, বিজ্ঞানসম্মত মতে 9 মাস। 9 মাস যদি মৌমাছি বা প্রজাপতি পরাগায়ন না করে, পরাগায়নের যে পোকামাকড়গুলো সেখানে পরাগায়ন যদি না করে, শস্য একদম পুষ্টকর হবে না এবং এর ফলন নামতে এমনই পর্যায়ে যাবে যে আমরা জনসংখ্যা আছি আসলে মূলত আমাদের খাদ্যের যোগান লেগে যায়, অনেক রকমের ব্যাধি আসে। আর যখন আমাদের মৌমাছিটা পরাগায়ন করবে অবশ্যই সেই ফুল ফল পুষ্ট হবে এবং প্রত্যেকটা দানা দেখা যাবে পুষ্ট হবে, ঠেকবে, ফুলটা মনে হয় ওইটা ঠিক যাবে। এতে করে দেশের খাদ্য ঘাটতিটা অনেকটাই ইয়ে হবে। কিন্তু অনেক অঞ্চলে এটা বোঝে না, মৌমাছি ফুল খায়। আচ্ছা, মৌমাছি কি কখনো ফুল খাইতে পারে না? প্রত্যেকটা ফুলে রোদ উঠলে একটু করে কুয়াশ ঘামে। আচ্ছা, ওই ঘাম ওরা সংগ্রহ করে, ঘাম বন্ধ করে। আচ্ছা, এতে করে উপকার হয়, গাছের উপকার হয় এবং প্রকৃতি থেকে আমরা একটা মধু সংগ্রহ করতেছি। বা আমাদের মানব দেহের জন্য মধুটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ পাক
এটার উপরে সূরা নাহাল একটা সূরা নাযিল করেছে এই মৌমাছির উপরে। আসলে আল্লাহর বিধান সেটা তো আর কখনো ভুল হতে পারে না, সেটা সত্য বিধান। এটা মধু হচ্ছে যে বলা চলে সর্বোত্তম খাদ্য যেটা, হ্যাঁ এটা পবিত্র কোরআনে আছে। ঠিক আছে, আপনারা একটা মহৎ পেশার সাথে আছেন, বিশেষ করে এটা রিস্ক। আপনার মৌমাছি কামড়ায় না আপনাদেরকে? অনেক কামড়ায়। কামড়াতে অসুস্থ হয়ে পড়েন না? মনে করেন যে হাত পা ফুলে যায়, বেকাদা জায়গায় মানে নরম জায়গায় কামড় লাগলে একটু ব্যথা করে, ফুলে যায়। পরবর্তী আর কিছু মনে হয় না। যেগুলো আমাদের মনে হয় যে খাইতে খাইতে পেশা করে, এগুলো তো আপনার খুব স্পিডে কামড় হয়তো আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা হয়তো একদম কামড় দিল, একটু ফুলে থাকার পরে এমনি সেরে যায়। আমাকে তো একটু আগে তো বেশি আছে যারা কামড় খেলে অ্যালার্জি সেরে যায়। তাই নাকি? একটু আগে তো আমাকে একটা কামড় দিল একটা। জি, আপনি অ্যালার্জি অনেক কাজ করে। 20 বার যার শরীরে আছে সেটা কাজ করে। কিন্তু এখন তো আপনার কোনো রিটার্ন আসতেছে না, কারণ এখন তো আপনি মধু পাচ্ছেন না। খাওয়ান লাগবে মৌমাছিতে মনে করেন বছরে বলছেন 4 মাস হলো যে আপনি 4 মাস আমরা মধু সংগ্রহ করছি, আর এই বাকি যে 8 মাস, বাকি যে আপনার 8 মাস না 7 মাস আমরা আপনার 2 মাস মোটামুটি 2 মাস ধরেন আপনার এখানে থাকলে আমরা 4 মাস মধু সংগ্রহ করি। আর হচ্ছে হলো 2 মাস ওরা শুধুমাত্র মনে হয় যে সে মাঠ পাই আমরা, যেমন যে নাটোরে যখন আমরা বাঙ্গির মাঠে, সেটা হলো নয়া বাজার। আচ্ছা, ওখানে যে খাদ্যটা পায় ওরা খায় বাঁচতে পারে, আমাদের মানে বাড়তি কোনো খাবার দিতে হয় না। আচ্ছা, বা আপনাদের যে এখানে আছে মোহাম্মদপুরে, এখানে আমাদের একটা কালেকশন হয়েছে। আচ্ছা, আবহাওয়াটা ভালো থাকলে হয়তো আমরা 2টা কালেকশন পাইতাম, ওরাও খাইলো প্লাস আমরা 2টা কালেকশন পাওয়া যেতাম। আচ্ছা, হয়তো আমরা একটা পাইছি। আচ্ছা, তাকে আলহামদুলিল্লাহ। আর এখন 1 মাসের মতো ওরা খায় বাঁচলো। এখন এই যে শেষ হয়ে গেছে, আমরা খাদ্য দিচ্ছি। এখন এই যে সামনে আবার ইউক্যালিপটাসের গাছ ফুল আসবে। আচ্ছা, ইউক্যালিপটাস গাছ থেকে নেকটার পায়। আচ্ছা, ওদের খাদ্য পায়, ওরা যে খাদ্যটা পাবে প্রায় 1 মাসের মতো মোটামুটি ওরা সংগ্রহ করবে এবং খাবে, বা কখনো ঘাটতে হলে সেটা আমরা দেখে তখন খাদ্যটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমরা কোনো মধু পাবো। সারা বছরে আপনি বলতেছেন যে যখন আপনি হলো যে চলনবিল এলাকায় আপনি থাকতেছেন, তারপরে ওখান থেকে যাচ্ছেন হলো বগুড়াতে, অনেক জায়গা যায় মানুষ, মনে করেন যেসব জায়গা আপনি বগুড়া থেকে, তারপরে আবার ওখান থেকে নাটোর থেকে বড়াইগ্রাম থেকে, তারপরে আবার ঢুকে হলো নাটোর, আপনার হলো গুরুদাসপুর। আচ্ছা, ওখান থেকে যাই আমরা হলো দিনাজপুর, বীরগঞ্জ বা বিরল, ওই হলো বোম্বাই লিচু। আচ্ছা, হ্যাঁ, বোম্বাই লিচু এবং হলো চায়না থ্রি। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে আসে আমরা আবার ফিরে আসি নাটোরে। আচ্ছা, নাটোরে আমরা বাঙ্গি, তরমুজ এবং বিলাতি। আচ্ছা, হ্যাঁ, আবার কেউ চলে যায় হলো আপনার ঠাকুরগাঁও, পঞ্চগাঁও, ওখানে হলো বিলাতি, পর্যাপ্ত পরিমাণ বিলাতি হয়। আচ্ছা, হ্যাঁ, ওখানে খাদ্য দিতে হয় না, প্লাস মনে হয় যে আপনার নতুন রানেও তৈরি করা লাগে আমাদের। আচ্ছা, ওখানে করে নিয়ে এসে তারপরে আমরা যে আপনাদের পাবনাতে আসি, পাবনাতে তিল থাকে, রান্ধুনি থাকে, এগুলো ওরা খায়। রাঁধুনিটা ইদানিং শুরু হয়েছে। হ্যাঁ, ইদানিং শুরু হয়েছে এখানে এলাকায়। তারপরে রাঁধুনি থেকে এখন আমরা বগুড়া বা আমাদের সিরাজগঞ্জে যাব, ওখানে যে কচুরি পানার ফুল ফুটবে। আচ্ছা, আমরা খাদ্য দেবো আর ওরা রানীর খাদ্যটা তরকারি। তারপরে সারা এখান দিয়ে থাকবে এই 4 মাস, এরপরে আবার আমরা সরিষা সিজন চলে আসবে। তারপরে আবার মানে সারা বছরই আপনাকে এইগুলোকে নিয়ে মুভ করতে হয়, মানে আপনার এই মৌমাছিগুলোকে বাঁচায় রাখতে হয়, বিশেষ করে রানী মৌমাছিকে বাঁচায় রাখতে হয়। রানী মৌমাছি যদি না বেঁচে থাকে, পরবর্তীতে আপনার পুরো পপুলেশন নিতে আপনার এটা রানী মৌমাছি না থাকলে পরে একটা বক্স সর্বোচ্চ 1 মাস থেকে রাখা সম্ভব। আচ্ছা, এরপরে নষ্ট হয়ে যাবে একদম। তো জায়গায় আপনারা জীবনের ঝুঁকি নিয়ে কষ্ট করে এই যে বিভিন্ন জায়গায় আপনাদেরকে যাতায়াত করে, অনেকে দেখা যাচ্ছে অনেকে আপনাদেরকে ভুল বোঝে, এত কিছু নিয়ে আপনারা খাদ্য উৎপাদনের জন্য কাজ করছেন। বিশেষ করে আপনি যেটা বললেন যে যদি মৌমাছি না থাকে, পৃথিবীর খাদ্য উৎপাদন বা খাদ্য সংকট 9 মাসের মধ্যে হয়তো প্রবলেম হয়ে যেতে পারে। এটা নিঃসন্দেহে খাদ্য উৎপাদনের জন্য, খাদ্য নিরাপত্তার জন্য আপনারা কাজ করতেছেন, ধন্যবাদ। কিন্তু আমাদের সাধারণ যারা কৃষক, তাদেরও বোঝা উচিত যেটা মৌমাছি ফসলের ক্ষতি করে না, ফসলের উপকার করে, অর্থাৎ পরাগণের সাহায্য করে। আর পরাগণের মাধ্যমেই আমাদের বীজটা তৈরি হয়, আর বীজ থেকে বা ফল থেকেই আমাদের খাবারটা হয়, যেটা খেয়ে আমরা বেঁচে থাকি। কাজেই পৃথিবীতে আল্লাহ এই মৌমাছি সৃষ্টি করেছে আমাদের উপকারের জন্যই।
আমাদের খাদ্য যেটা নিরাপত্তার জন্য, খাদ্য উৎপাদনের জন্য এটা নীরবে নিঃশব্দে মৌমাছি কাজ করছে। মধু এমন কোনো রোগ নাই বা এমন কোনো বিষয় নাই, এমন কোনো নিউট্রিয়েন্ট নাই যেটা মধুতে নাই। সব কিছু একটা মানে যে পরিপূর্ণ খাবার হচ্ছে, যে সুষম খাবার হলো যে কমপ্লিট একটা ফুড হচ্ছে যে মৌমাছি, মধু। কাজে সেই মধু উৎপাদনকারী মৌমাছির জন্য আপনারা কাজ করে যাচ্ছেন নাকি? নিঃসন্দেহে কাজ করছে, আপনাদের নিঃসন্দেহে একটা পেশা, মহৎ পেশা এটা নাকি? আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সবারই উচিত যে আপনারা যেখানে যে অবস্থানে থাকেন না কেন আপনাদের খোঁজখবর নেওয়া, আপনাদের কে সহযোগিতা করা, আপনাদের থাকা খাওয়া থেকে শুরু করে এই পেশাটা যেন ভালোভাবে আপনারা দায়িত্ব পালন করতে পারেন। এ ব্যাপারে যে যেখানে যে অবস্থানে আছে কেন, যে পেশায় থাকে না কেন, আপনাদেরকে সহযোগিতা করা উচিত নাকি? এটা করলে পারে আমরা আসলে বাংলাদেশে একটা ভালো একটা অবস্থান আসবে, কারণ বাংলাদেশে মধু অনেক এখন বর্তমান অনেক প্রায় 12 লক্ষ মেট্রিক টন আপনার মধু উৎপাদন হচ্ছে বাংলাদেশ থেকে। আচ্ছা, এটা আমরা 20 তারিখে বিশ্ব মৌমাছি দিবস আমরা ঢাকায় গেছিলাম। ওখানে এক স্যার বললো বাংলাদেশ আপনার বিশ্বের মধ্যে এই বছরের স্থান পেয়েছে ওখানে মধু সংগ্রহ, মানে ভালো মধু। সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ওনার সাখাওয়াত স্যার, উনি এখন মৌমাছির উপরই গবেষণা, বাংলাদেশে মৌমাছি প্রতিপালনের মানে অন্যতম নায়ক যাকে বলা হয় সে হলো সাখাওয়াত স্যার, ডক্টর সাখাওয়াত। ওনার ওখানে গেছিলাম 20 তারিখে, আমরা ওখানে বিশ্ব মৌমাছি দিবস পালন করে আসছি। এবং এই বছরে মোটামুটি বিশ্বের ভিতরে বাংলাদেশ মোটামুটি 4র্থতম স্থানে উঠে আসছে এই মধু সংগ্রহে। ছোট্ট একটা কান্ট্রি হিসেবেও আমরা মধু উৎপাদনে এখন অনেক এগিয়ে গেছি, এবং বিদেশে পর্যাপ্ত পরিমাণ মধু যাচ্ছে, এবং সেখান থেকে বিদেশি ডলার আমাদের আসতেছে, মুদ্রা আমরা পাচ্ছি, বা এতে দেশের মানে একটা ভাবমূর্তি এবং অর্থনৈতিক দিক দিয়ে যথেষ্ট স্বাবলম্বী হচ্ছে, বা আমরাও একটু স্বাবলম্বী হচ্ছি, বা কৃষক পর্যায়েও অনেক ফলন বৃদ্ধি পাচ্ছে। এখন সিরাজগঞ্জেতে আগে আমরা দেখছি ছোটবেলায় যে 1 বিঘা জমিতে 4 থেকে 4.5 মণ বা 3 মণ পরিমাণ শস্য জন্মিত। এখন বর্তমান আমরা তো নতুন খামারে চাষে যুক্ত হয়েছি, পুরাতন যখন আমরা ছোটবেলায় ছিলাম তখন তো এরকম খামার ছিল না। তো এখন বর্তমান দেখা যাচ্ছে 8 মণ, 8.5 মণ, 9 মণ শুকনো সরিষা জন্মিতেছে। এবং দিনাজপুরের যে লিচু বাগান, এরা মৌমাছি সম্পর্কে এত মানে গুরুত্ব দেয় যে প্রত্যেকটা বাগানালা এই মৌমাছির জন্য মানে পাগল হয়ে যায়। পাগল হয়ে মানে আমার মানে বাগানে বসে দেবো, ওরা গুরুত্বটা অনেক ভালো বোঝে। ফলন ভালো হওয়ার জন্য, ফুলটা ভালো ইয়ে করার জন্য ওখানে আমাদের নিজেরই ক্ষেতের মধ্যে স্থান দেয় আপনার এখানে, এবং বক্সের সময় ক্যারিং খরচটাও দেয়। আচ্ছা আচ্ছা, ক্যারিং কস্টটাও দেয়, যে খাদ্য বা নিরাপত্তা এবং ক্যারিং কস্টও তারা কিছু দিয়ে থাকে। যে না বিলাতি আসলে পরাগায়ন, যেমন আমরা নাটোরে গেছিলাম, আচ্ছা, যেমন বড়াইগ্রাম থেকে গেছিলাম, বড়াইগ্রাম থেকে যখন আমরা আবার বাঙের মাঠে ঢুকছি, তখন ওই নয়াবাজার ওই পাশে আগে কদম চাষ হতো, মানে পেজ আমরা যেটা বলি, পেজের যে ফুল, যেটা যেখান থেকে আমরা পেজের বীজ উৎপাদন হয়, কদম। মৌমাছি না থাকার ক্ষেত্রে ওই এলাকা এখন নষ্ট হওয়ার, আর ওরা বাদ দিয়ে দিচ্ছে। এই বছর আমাদের মাছি দেখে ওরা এত খুশি যে ওরা মনে হয় যে হাত দিয়ে পরাগায়ন করছে, এক ফুল থেকে আর এক ফুল, আচ্ছা, এইভাবে হাত দিয়ে দিয়ে পরাগায়ন করে। আসলে ওইভাবে পরাগায়ন করে কিছুটা হয়তো গুণগত মান পাওয়া যায়, কিন্তু আসলে মৌমাছির দ্বারা যদি পরাগায়ন হয় সর্বোচ্চ শতকরা 95% পরাগায়ন সঠিক হয়, এবং প্রত্যেকটা বীজ হয় হলো পুষ্ট। যেখানে আপনার হবে আপনার 1 বিঘা জমিতে হয়তো বীজ উৎপাদন হবে আপনার 100 কেজি বা 90 কেজি, আর পরাগায়নের ক্ষেত্রে ওখানে যে বীজ উৎপাদন হয়েছে আপনার 140 কেজি বা 150 কেজি। মানে মানুষ এখন বুঝতে পারতেছে যে মৌমাছি যে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছে, সেটা মানুষ এখন বুঝতে পারতেছে। আগের চেয়ে অনেকটাই মোটিভেটেড হয়েছে, এবং তারা বরং আদর করে মানে কদর করে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আর কি। এটা একটা ভালো। তবে আমাদের বর্তমান আমাদের মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয় এই ধরনের প্রকল্প আছে, যেমন আমাদের যে বাংলাদেশ ইকো গবেষণা ইনস্টিটিউটে ওখানে এটা নিয়ে কাজ হচ্ছে।
এবং সেই সাথে আমাদের যে সরিষা এবং ডাল জাতীয় তেল জাতীয় ফসল উৎপাদন হচ্ছে, সেখানে মৌমাছি চাষেও তাদেরকে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং বিভিন্ন পর্যায়ে আমাদের উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। পাশাপাশি হলো যে আমাদের কর্মকর্তা পর্যায়ে প্রশিক্ষণ হচ্ছে। আপনি যে সাখাওয়াত স্যারের কথা বললেন, আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের 3 মাস ব্যাপী প্রশিক্ষণ হয়, কর্মকর্তা প্রশিক্ষণ হচ্ছে এবং বিভিন্ন পর্যায়ে আমাদের কৃষক এবং আমাদের উদ্যোক্তা তাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য প্রশিক্ষণ চলছে। আপনাদের মধ্যে যারা নীরবে নিঃশব্দে কাজ করছেন, আমাদের বলবো যে আমাদের খাদ্য সৈনিক, ফুড সৈনিক, খাদ্য সৈনিক হিসেবে কাজ করছেন, ফসলের খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছেন, বিশেষ করে মৌমাছি উৎপাদনের মৌমাছির মাধ্যমে পরাগণের মাধ্যমে আমাদের উৎপাদন বৃদ্ধির কাজ করছেন। আপনাদেরকে সবাইকে সবার উচিত আপনাদেরকে সহায়তা করা। তবে আমাদের যে কীটনাশক ব্যবহার করার ফলে অনেক ক্ষেত্রেই মৌমাছি নষ্ট হয়ে যায়, মারা যায়, সম্পূর্ণ ফুল ফুটে যায়। মূলতভাবে শস্যের মধ্যে মারে, অনেক মৌমাছি মারা যায়। কীটনাশক ধরেন এইটা যদি আমাদের কি আপনার 4টার পরে কি 5টার দিক দিয়ে দিত, তাহলে মৌমাছি অত উৎপাদনকারী এরাই 10টা 11টার সময় কীটনাশকের দোকানদারও বলে অলরেডি ওরা দিয়ে হয়তো কি ধরনের রাসায়নিক দেওয়ার কারণে মাছিটা আপাতত বাঁচে থাকবে। এক আর দ্বিতীয়ত ওরা যদি সাজেস্ট দিত যে আপনার 5টা, আসলে কীটনাশক ইউজ করার নিয়ম তো হলো একদম হচ্ছে ভোরবেলা আর নয়তো একদম সন্ধ্যাবেলা, কারণ ওই সময় পোকামাকড়ের উৎপাদটা বাড়ে। দিনের রোদের উপর দিয়ে তো লাভ নেই, কারণ ওটা শুকা গেলে ওর গুণগত মান শেষ। কৃষকদের যদি বলতো যে 4:30 বা 5টার থেকে আপনারা কীটনাশকটা ইউজ করেন, তাতে কৃষকও সঠিক টাইমটা বা সঠিকভাবে বীজটা মানে কীটনাশকটা ইউজ করার ক্ষেত্রে যেমন ফসলে উপকার হবে, তেমনি মৌমাছিরও উপকার হবে। কারণ আমাদের মৌমাছিটা 4:30 পরে আর মাঠে ওইভাবে বিচরণ করে না। আচ্ছা, ওরা এই 4:30 5টার ভিতরেই ওরা মাঠ থেকে ধীরে ধীরে বক্সে ফিরে আসে। ওই সময় যদি কীটনাশকটা ইউজ করে, যেমন গাছের জন্য উপকার এবং মৌমাছির জন্য তখন উপকার। এতে মৌমাছিও বেঁচে থাকবে, আমরাও বেঁচে থাকবো, সঠিক পরাগায়নের ক্ষেত্রে সঠিক ফসল উৎপাদন হবে, কৃষকও লাভবান হবে, আমরা লাভবান হব এবং এই বাংলাদেশটা লাভবান হবে বা আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে যাব। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। আপনার নামটা একটু কাইন্ডলি? যে আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আচ্ছা, তো এই পেশায় কতদিন ধরে আছেন? আমি মোটামুটি এই বছরই নতুন। আপনি যথেষ্ট এই পেশায় ভালোবাসেন এবং অনেক কাজ করেন। আপনার বাড়িটা হচ্ছে? আমার বাসাটা হচ্ছে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, উল্লাপাড়া থানা, লাহিড়ী মোহনপুর। আপনার? আমারও একই জায়গায়। নামটা? মোহাম্মদ তুহিন রেজা। দুইজনই মোটামুটি বেশ ইয়াং আমরা উদ্যোক্তা। পড়ালেখা করছেন বোধহয়? আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। আচ্ছা, নিঃসন্দেহে উদ্যোক্তা একটা ভালো কাজে প্রফেশনে পেশায় আসছেন, মহৎ পেশায় নাকি? অনেকে বিভিন্নভাবে কি বলে অবৈধ পথে মানুষ টাকা পয়সা ইনকাম করে, বিভিন্নভাবে অবৈধ পথে হয়তো বিভিন্নভাবে হয়তো করে, কিন্তু আপনারা সৎভাবে পরিশ্রম করে একটা নিঃসন্দেহে একটা মহৎ পেশা, যেটা খাদ্য উৎপাদনের জন্য একদিকে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি আপনার পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে এবং সেই সাথে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে নাকি? এটা নিঃসন্দেহে একটা ভালো পেশা। আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। থ্যাংক ইউ। আসসালাম।